স্বরে বলতে লাগলেন, তোর শরীরে কোথাও লেখা আছে বিধবা? বল কোথায় লেখা আছে। আর ভাবি মাই ফুড, কোন দিক দিয়ে তুই আমার ভাবি লাগিস? যেখানে ভাই নেই সেখানে কিসের ভাবি? আর তোদের বিয়েও আমি দেখিনি, তুই কারো বউও না, আমার ভাবিও না। আর কি বলি তুই, আমি অসভ্য? তুর্য চৌধুরীকে অসভ্য বলার সুযোগ কখনো কেউ পাইনি। আরেকবার শুনলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। ভয় চুপসে আছি আমি। যতই ভেজাল থেকে দূরে থাকতে চাই, একা একটা নিজস্ব শান্তি বানাতে চাই, ততই বেশি কষ্ট, অপমান, ভেজাল আঁকড়ে ধরে আমায়। গাড়ির হর্নের শব্দে টলমল পায়ে গাড়িতে গিয়ে বসলাম আমি। শরীর এখনো কাঁপছে থরথর করে। কেন মানুষ এত অপমান করে আমায়? কেন জবাব দিয়েও কষ্ট পেতে হয় আমার? কারণ আমি অবহেলিত, প্রভাবশালী নয়, আমার মাথার উপর কারো হাত নেই, তাই নিজেকে এত স্ট্রং করেও বারবার হেরে যাই আমি। হেরে যাই এই সমাজের মানুষগুলোর কাছে। ভয়, ভীতি, ভয় পছন্দ করে আমায়, তাই চেপে ধরে বারবার। তুর্য ভাইয়া আমার দিকে ঝুঁকতেই সিটের সাথে চিপকে রইলাম আমি। কেমন অদ্ভুত ভাবে চেয়ে রইলেন আমার মুখের দিকে। শরীরের কম্পন বেড়ে গেল দ্বিগুণ। পারফিউমের ঘ্রাণটা নাকে ভেসে আসতেই খুব পরিচিত মনে হলো আমার। সিট বেল্টে বেঁধে দিয়ে সরে গেলেন তিনি। গাড়ি স্টার্ট দিতে দিতে বললেন, নিজেকে এত হেল্পলেস মনে করতে নেই, কেউ না কেউ নিশ্চয়ই আছে তোমার অসহায় জীবনে সহায় হওয়ার জন্য। অবাক চোখে তাকালাম আমি ওনার দিকে, ওনার দৃষ্টি সামনের দিকে। কি বললেন উনি? কেউ না কেউ আছে মানে? ওনার এই কথাটা একদম মাথায় ঢুকলো না আমার। আর উনিও এমন ভান করে আছেন যেন কিছুই বলেননি এখন। দৃষ্টি সরিয়ে জানালা দিয়ে বাহিরের দিকে তাকালাম আমি। বাতাসের দাপটে মাথার ঘোমটাটা পড়ে যাচ্ছে বারবার। আচ্ছা, আজ এত বাতাস কেন? চারদিকে এত শীতলতা কেন? এক নজরে তাকিয়ে রইলাম বাহিরের দিকে। ব্যথায় টনটন করছে গালটা। শ্রেয়ার চুলগুলো উড়ে এসে বাড়ি খাচ্ছে তুর্যের মুখের উপর, কিন্তু এতে কোনো হেলদোল নেই তুর্যর। হঠাৎ গাড়ি থামাতেই চমকে উঠলাম আমি। তাকিয়ে দেখলাম একটা ফার্মেসির সামনে গাড়ি থামালেন তুর্য ভাইয়া। ওনার আবার কি হলো? গাড়ি থেকে বেরিয়ে ফার্মেসিতে ঢুকলেন তিনি। মিনিট পাঁচেক পরে ফিরে আসলেন হাতে একটা পানির বোতল নিয়ে। হয়তো ওনার পিপাসা পেয়েছে, তাহলে ফার্মেসির দিকে কেন গেল? দূর, এত ভেবে লাভ নেই। গাড়িতে বসে আমার দিকে একটা ট্যাবলেট এগিয়ে দিতেই অবাক হলাম আমি। ওষুধ কিন্তু কেন? আমার কোনো রোগ হয়েছে? ওনার দিকে তাকাতেই বললেন, পেন কিলারটা খেয়ে নাও। তুর্য থাপ্পড়টা খেয়ে গাল ব্যথা করবে না তা হতেই পারে না। ইস, গালটা তো একদম লাল হয়ে আছে, বেশ জোরে লেগেছে তাই না? ওনার কথায় গা জ্বলে উঠলো আমার। অযথা কারণে থাপ্পড় মেরে এখন আবার আধিক্যতা দেখানো হচ্ছে। মুখ ফিরিয়ে নিলাম আমি। ওষুধটা হাতে নিয়ে আমার মুখের সামনে ধরলেন উনি। না নিয়ে বাইরে তাকিয়ে রইলাম আমি। খেয়ে নাও, নয়তো পরে তো আবার খালামণির কাছে বলবে বেয়াদব তুর্য চৌধুরী আমায় মেরেছে। ওনার কথায় চোখ দুটো বড় বড় করে তাকালাম। উনি কিভাবে জানলেন আমি ওনাকে বেয়াদব ডাকি? চোখ দুটো এত বড় করলে তো বের হয়ে আসবে, পরে আমি চোখ কোথা থেকে আনবো বলো? আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। ওনার এত রূপ দেখে যে কোনো মানুষেরই নিজেকে পাগল পাগল মনে হবে। না জানি আরো কত রূপ আছে ওনার। কথা না বাড়িয়ে পেইন কিলারটা খেয়ে নিলাম আমি। সত্যি গলাটা ভীষণ ব্যথা করছিল। এত শক্ত হয় কারো হাত? ভার্সিটির কাছে আসতেই ওনাকে বললাম গাড়ি থামাতে। রূপ কুচকে তাকালো উনি আমার দিকে। সহজভাবে প্রশ্ন করলেন, এখানে কেন? কি জবাব দিব? ওনাকে কিছুই বলা যাবে না যে প্র্যাকটিক্যাল খাতাগুলো হারিয়ে গেছে, নয়তো আবার নতুন কোনো শাস্তি দিবেন। ভার্সিটিতে আসলেই তো উনি আগের রূপে ফিরে আসবেন শিওর। তাই মিথ্যা বলতে বাধ্য হলাম। আমতামতা করে বললাম, আসলে ভাইয়া আমার একটা বই কিনতে হবে তো তাই। ঠিক আছে। গাড়ি থামাতেই নেমে পড়লাম আমি। আর পিছু না নিয়ে তাড়াতাড়ি হেঁটে চলে আসলাম লাইব্রেরিতে। দোকানদারকে বললাম 4টা ফিজিক্স প্র্যাকটিক্যাল খাতা দিন। তার কোনো প্রয়োজন নেই। কথাটা শুনে পিলা চমকে উঠলো আমার। ঢোক গিলে মাথা নিচু করে পাশে ফিরতেই দেখলাম তুর্য ভাইয়া দাঁড়িয়ে। আজ আমি শেষ। আবার কোন নতুন ঝামেলায় পড়ি ভেবেই অসাড় হয়ে আসছে হাত পা। কিছু বলতে যাব তার আগেই ওনার ফলো মি বাক্যটা শুনে ওনার পিছু পিছু ছুটলাম। আজকে আর রক্ষে নেই। আমাকে দেখে প্রিয় ছুটে আসলো আমার দিকে। ফিসফিস করে বলল, কি হয়েছে শ্রেয়া? তুই তুর্য ভাইয়ার পিছু পিছু যাচ্ছিস কেন? এখন আমার সাথে চল, সব পরে বলবো তোরে, যদি বেঁচে থাকি আর কি। তুর্য ভাইয়ের পিছু পিছু ওনাদের ক্লাসে আসলাম আমরা। সবার দৃষ্টি আমাদের দিকে। এক কোণে দাঁড়িয়ে রইলাম দুজনে। আমাদের দেখে আয়ুষ ভাইয়া এদিকে আসতেই প্রিয় ফিসফিস করে বলে উঠল, আয়ুষ কত সুন্দর, তাই না রে শ্রেয়া? প্রিয়র দিকে ভ্রু কুচকে তাকালাম আমি।
বলে কি এই মেয়ে আবার আয়ুষ ভাইয়ের উপর ক্রাশ নয় তো? ক্রাশ খেয়েছিস? না তো, প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। প্রিয় আয়ুষ ভাইকে ভালোবাসে, তবে এই চিরকুট আমার প্রতি আয়ুষ ভাইয়ের চাহনি? না, কিছুতেই প্রিয়কে কষ্ট পেতে দেওয়া যাবে না। মেয়েটা আমার জন্য অনেক করেছে। পাশে এসে দাঁড়িয়ে আয়ুষ ভাইয়া কিছু জিজ্ঞেস করবে এমন সময় তুর্যর রাগী কণ্ঠ ওনার দিকে দৃষ্টি নিবদ্ধ করলো সবাই। খাতাগুলো বের করো নিশি। কিসের খাতা তুর্য? বাঁকা হাসলেন তুর্য ভাইয়া। ও তুই জানিস না? তাহলে স্মরণ করিয়ে দিচ্ছি। শ্রেয়সীকে গতকাল যে প্র্যাকটিক্যাল খাতাগুলো করতে দেওয়া হয়েছিল সেগুলো। মানে? মানেটা খুব ইজি নিশি। এত বড় বাড়ির মেয়ে হয়েও তুই চুরি করা শুরু করে দিয়েছিস। তুই আমায় এমন করে বলতে পারিস না তুর্য। খাতাগুলো আমি নিয়েছি, তবে কোনো রিজন আছে, তাই না? নিশি আপুর কথায় বোঝার আর বাকি রইল না কাল খাতাগুলো উনিই নিয়েছেন। শুরু থেকেই উনি কেমন যেন বিহেভ করতেন আমার সাথে। হয়তো অনেকের মতো তারও আমাকে অপছন্দ। কি কারণ শুনি? প্রশ্নটা করে পাশের চেয়ারটাতে বসলেন তুর্য ভাইয়া। খাতাগুলো বের করে তুর্য ভাইয়ার সামনে রাখলো নিশি আপু। আমার দিকে অগ্নি চোখে তাকিয়ে বললেন, এই মেয়ে তোকে অপমান করেছে তুর্য। তুই ভালো করেই জানিস আমি তোকে কেউ অপমান করলে সেটা কখনোই সহ্য করব না আমি। তাই এই মেয়েকে শিক্ষা দেওয়ার জন্যই খাতাগুলো সরিয়ে নিয়েছিলাম আমি, যেন খাতাগুলো কমপ্লিট করতে না পারে আর সুযোগ হারিয়ে তোর কাছ থেকে কঠিন একটা শাস্তি পায়। আমি ভালো করেই জানি এই মেয়ে খাতা কিন্তু দুদিনে কমপ্লিট করতে পারবে না, কারণ এই মেয়ে তো একটা ফকিন্নির বাচ্চা। সাথে সাথেই আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। এমন একটা কথায় কলিজাটা ছিঁড়ে যাচ্ছে আমার। এখানে থাকলে আর নিজেকে সামলাতে পারবো না। আকস্মিক খাতাগুলো ছুঁড়ে ফেললেন তুর্য ভাইয়া। আমার দিকে একবার তাকিয়ে নিশি আপুর দিকে রক্তিম চোখে তাকালেন। ওই মেয়েকে শাস্তি দেওয়ার অধিকার শুধু আমার। ও আমার দোষী, তাই ওকে শাস্তিও আমি দিব। তুই কে দেওয়ার? কেন এসেছিস আমাদের মাঝে? কোনো অধিকার নেই তোর বা অন্য কারো ওকে আঘাত করার। ওকে কষ্ট আঘাত দেওয়ার অধিকার ও শুধু আমার। আমার পিছন পিছন চাল চালিস, আজ বন্ধু বলে বেঁচে গিয়েছিস, নয়তো এখানেই জ্যান্ত পুঁতে ফেলতাম। উচ্চ স্বরে রেগে বললেন তুর্য। পাশের চেয়ারটা লাথি দিয়ে ফেলে আমার দিকে চোখ রাঙিয়ে বেরিয়ে গেলেন রুম থেকে। সবাই থমকালো ওনার কথায়। উনি কেন এসব বললেন? সামান্য একটা ব্যাপারে এত রিয়্যাক্ট? ক্যাম্পাসের পেছনের দিকে পুকুরের পাড়ে বসে আছে আমি আর প্রিয়। পুকুরের পাশে এই দিকটা খুব নিরিবিলি থাকে। মাঝে মাঝে এক দুইজন কাপল দেখা যায়। বকুল ফুলের গ্রানে মাতোয়ারা হয়ে আছে চারদিকটা। একসময় খুব ইচ্ছে ছিল বকুল ফুলের মালা গেঁথে হাতে গলায় কানে দুল বানিয়ে পরবো। ইচ্ছেটা আমার ছিল বলে ভুল হবে। সেই আড়ালে থাকা মানুষটার ইচ্ছে ছিল আমায় এই রূপে দেখার, কিন্তু সময়ের সাথে ইচ্ছেগুলো হারিয়ে গেছে আমার জীবন থেকে। ঠিক সেই মানুষটার মতো প্রিয় একটু পর আমার হাত খোঁচাচ্ছে। ভয়ে আটকে আছি এখনো দুজন। তুর্য ভাইয়ার ওই রাগী রূপটা দেখে আমাদের এই দশা না জানেই নিশি আপুর কি হয়েছে। ওনার এমন রূপের কথা শুধু লোকমুখে শুনেছিলাম, এখন তো নিজ চোখে সকাল থেকেই দেখে যাচ্ছি। আমি এতিম বলে কোনো বড়লোক বাড়ির মেয়ে না বলেই কি নিশি আপুর এত ক্ষোভ? তুর্য ভাইকে অপমান করেছি বলে কি আমার প্রতি এত ক্ষোভ? কই, এসব কিছুই তো মনে হচ্ছে না। আমার কেন যেন মন বলছে ওনার ক্ষোভ অন্য কোনো কারণে, এবং সেটা হয়তো আমাকেই ঘিরে। আচ্ছা, তুর্য ভাইয়া সামান্য একটা কারণে ওনার ফ্রেন্ডশিপ কেন নষ্ট করলেন? ওনার তো আরো খুশি হওয়ার কথা যে নিশি আপু আমায় শাস্তি দেওয়ার জন্য ওনাকে সুযোগ দিয়ে দিয়েছে। তবে তিনি কেন এত রাগ দেখালেন? তখন থেকেই প্রশ্নগুলো বারবার ঘুরঘুর করছে আমার মনের ভেতর। আমার প্রশ্নের জবাব পেলাম প্রিয়র কথায়। চোখ মুখে ভয় নিয়ে প্রিয় বলে উঠল, আগে নুসাইবা আপুর মুখে শুনেছিলাম তুর্য ভাইয়া কত ডেঞ্জারাস, কিন্তু আপুর মোবাইলে ভাইয়ার পিক দেখে কখনো বিলিভ করিনি আমি। এত স্মার্ট একটা ছেলে, এত মায়ায় ভরা তার চেহারার মানুষের এত রাগ কি করে হতে পারে বল? তাই আপুকে বলতাম তুমি মিথ্যা বলো, যেন আমি তোমার ক্রাশের উপর ক্রাশ না খাই। তখন আপু বলতো একবার সামনাসামনি দেখিস, তবেই বুঝবি তুর্য ভাইয়া কি জিনিস। ভালোই হয়েছে আপুর উদয় ভাইয়ার সাথে বিয়ে হয়ে গেছে, নয়তো এই লোকটার পিছে সারা জীবন ঘুরলেও তার মন পেত না, উল্টো জ্বলে পুড়ে ভস্ম হয়ে যেত। প্রিয়র কথায় আমি হাসবো না কাঁদবো এই ভাবছিলাম। তখনই আবার প্রিয় বলল, জানিস আপু বলেছিল তুর্য ভাইয়া ওনার আর ওনার শত্রুর মাঝে অন্য কারো ইন্টারফারেন্স পছন্দ করেন না।
ওনার শত্রুদের উনি নিজেই হ্যান্ডেল করতে পছন্দ করেন। তার মানে তুই বুঝতে পারছিস শ্রেয়া? প্রিয়র মুখে উচ্চারিত বাক্যে আমার আর বুঝতে বাকি রইল না যে আমি ওনার শত্রু। আমি আর ওনার মাঝে মিশিয়াপু বাহার ঢুকিয়েছি, তাই এত রাগ উঠেছে। হয়তো এই কারণেই তখন এইসব কথা বলেছিলেন। নিজের দোষেই আজ এমন জালে ফেসে গেছি আমি। কি দরকার ছিল ওনার সাথে টক্কর নেওয়ার? না জানি আরো কত কিছু ভোগ করতে হয়। পাশে কারো উপস্থিতি টের পেয়ে ফিরে তাকালাম আমি। মুখে মুচকি হাসি নিয়ে দাঁড়িয়ে আছে আয়ুষ ভাইয়া। আয়ুষ ভাইকে দেখে লজ্জায় লাল হয়ে উঠল প্রিয়র মুখ। বুঝতে আর বাকি নেই আমার বান্ধবী কঠিন অসুখে ভুগছে, যার নাম প্রেমাসুখ। একটা দীর্ঘশ্বাস ফেললাম আমি। আল্লাহ যেন আমার ভয়টা সত্যি না করে, কোনোভাবেই যেন আমার জন্য এই মেয়েটা কষ্ট না পায়। আয়ুষ ভাইয়া যেন কখনো সেই মানুষটা না হোক। প্রিয়র ভালোবাসা যেন প্রিয়রই হয়। মুচকি হেসে আয়ুষ ভাইয়ের দিকে তাকালাম। হাতের বইটা এগিয়ে দিলেন আমার দিকে। অবাক চোখে তাকাতেই উনি ইশারা করলেন বইটা নিতে। বইটা নিয়ে নিলাম আমি। হাতে নিয়ে দেখলাম এটা তো আমারই বই, গতকাল লাইব্রেরি থেকে নিয়েছিলাম। তুর্য ভাইয়ার ভয়ে ওনাদের ক্লাসে রেখে চলে আসছি। ভালোই হয়েছে আয়ুষ ভাইয়া নিয়ে এসেছেন, নয়তো জরিমানা দিতে হতো আমার, যা এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব না। হাতে 1 টাকাও নেই, অন্যের থেকে ধার করা 500 টাকাই আছে। খাতা যেহেতু কিনিনি, রীতি আপুর টাকা ওনাকেই ফেরত দিয়ে দিব। বেচারির নিজেরও আর্থিক সমস্যা। একটু হেসে আয়ুষ ভাইয়াকে ধন্যবাদ জানালাম। হাসলেন তিনি। সামনের বেঞ্চিতে বসে এক নজর তাকালেন আমাদের দিকে। আপনাদের দুজনের সাথে কি 1 কাপ চা খাওয়া যাবে? আয়ুষ ভাইয়ের কথায় একে অপরের দিকে তাকালাম দুজন। প্রিয়র চোখের ইশারায় রাজি হয়ে যেতে বলল, কিন্তু ভীষণ অস্বস্তিতে পড়ে গেলাম আমি। আয়ুষ ভাই নিঃসন্দেহে ভালো ছেলে, কিন্তু ওনার চোখের চাহনি আমার কেন যেন অন্য কিছু প্রকাশ করে। মনে হয় উনি আমাকে পছন্দ করেন। সত্যি কি তাই, নাকি এটা শুধু সন্দেহ বা বোঝার ভুল? সমস্যা নেই, না খেতে চাইলে ইটস ওকে। তোমার বইটা দিতে এসেছিলাম, দুজন একা বসে আছো, তাই ভাবলাম 1 কাপ চা খাওয়া যাক। তোমাদের সাথে আর তোমাদের সম্পর্কেও জানলাম। তাহলে আমি আসি। আমি চা খেতে চাই ভাইয়া, কিন্তু শ্রেয়া ক্যান্টিনে যাবে না। ঠিক আছে, চা এখানে চলে আসবে। কিছুক্ষণ ধরে কথা বলা যাচ্ছে আয়ুষ ভাই আর প্রিয়। আমি এদিক সেদিক তাকাচ্ছি বারবার। আমার মন বলছে কেউ গভীর নজরে আমার দিকে তাকিয়ে আছে। আয়ুষ ভাইয়া নাকি অন্য কেউ? আয়ুষ ভাইয়ার দিকে তাকাতেই সাথে সাথে চোখ ফিরিয়ে নিলেন তিনি। চা শেষ করে উঠে দাঁড়ালাম আমি। একটু পরে ক্লাস আছে। প্রিয় ও আয়ুষ ভাইয়া কথা বলতে বলতে এগোচ্ছে, আমিও তাদের সাথে চলতে লাগলাম। ক্লাস শেষে বইটা লাইব্রেরিতে ফেরত দিতে যাব, তখন বইয়ের ভাঁজ থেকে একটা কাগজ গড়িয়ে পড়লো ফ্লোরে। কাগজটা তুলে দেখলাম সেই অচেনা মানুষটার লেখা চিরকুট। একটা শীতল স্রোত বয়ে গেল শির দ্বারায়। বুকটা ধুক করে উঠলো প্রিয়র দিকে তাকিয়ে। বইটা তো আয়ুষ ভাই দিয়েছেন, তার মানে উনিই চিরকুট লেখক। তবে কি আমার ভয়টাই সত্য প্রমাণিত হলো? চিরকুটটা প্রিয়র দেখার আগেই ব্যাগে ঢুকিয়ে নিলাম আমি। মনের মধ্যে কান্নাগুলো দলা পাকিয়ে আসছে। ভীষণ কষ্ট হচ্ছে। আয়ুষ ভাইয়ের চিরকুট লেখক হলে কিভাবে আমি সহ্য করব নাকি প্রিয়র পাশে? আর উনি বা মেনে নেবেন কি প্রিয়কে? মানুক আর না মানুক, আমি কখনো আর কারো হচ্ছি না। আমার একটাই পরিচয়, আমি শ্রেয়সী। কোনো চিরকুট লেখক বা আয়ুষ ভাইয়া কারো পরিচয় আমার প্রয়োজন নেই। কিন্তু সেই মানুষটাকে যে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু কখনো আর আপনার হওয়ার ভাগ্য আমার নেই। কোনো মতে কান্না আটকিয়ে প্রিয়কে বললাম, আমি একটু ওয়াশরুমে যাব প্রিয়, তুই যা, আমি আসছি। ঠিক আছে দোস্ত। ওয়াশরুমে এসে চোখে মুখে পানি দিলাম আমি। সত্যিই কি আয়ুষ ভাইয়া আপনি আমার সেই ভালোবাসার মানুষটা? যদি হয়েই থাকেন তবে আবার কেন ফিরে এলেন আমার জীবনে? চলেই তো গিয়েছিলেন আমাকে একা ছেড়ে। একবারও আসেননি আমার জন্য, একবারও না। অন্যের হতে দিয়েছেন আমায়। স্বামী নামক নর পশুটা শেষ করে দিয়েছে আমার জীবন। কেন ভালোবাসা দেখিয়ে নিঃশেষ করে দিয়েছেন আমার জীবনটা? কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলাম, আচমকায় লাইট অফ হয়ে অন্ধকার ছেয়ে গেল জায়গাটায়। সামনের দিকে এগোতেই যাব, দু হাতে আমার কোমর আঁকড়ে ধরে নিজের একদম কাছে নিয়ে গেল কেউ। আমার 2 হাত গিয়ে ঠেকলো মানুষটার বুকে। সেই স্পর্শে সেই পুরনো অনুভূতি আর একটু শক্ত করে জড়িয়ে ধরে নিজের একদম কাছে নিয়ে নিল আমায়। নিমিষেই ঝড়ো হাওয়া বয়ে যেতে লাগলো সারা শরীর জুড়ে। আয়ুষ ভাইয়া নয়তো? কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আয়ুষ ভাইয়া আপনি? আপনি কি আয়ুষ ভাইয়া? প্লিজ আমায় ছেড়ে দিন। সাথে সাথে লোকটা রাগী কণ্ঠে বলে উঠল, একদম চুপ। মুখে সারাক্ষণ ছেলেদের নাম নিয়ে ঘুরিস, তাই না? ছেলেদের সাথে কথা বলিস,
ঘুরঘুর করিস। বিধবা হয়েও তোর স্বাদ মিটেনি, তাই না? পাখির মতো উড়ে বেড়াচ্ছিস, লাজ লজ্জা কিছুই নেই তোর। তোর এই কণ্ঠই আমি রাখবো না কোনো ছেলের সাথে কথা বলার জন্য। কথাটা বলে লোকটার সাথে সাথে আমার গলা চেপে ধরলো। এত শক্ত করে ধরেছে, মনে হচ্ছে এই বুঝি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। হাত দিয়ে ছাড়াতে চাইলাম, কিন্তু পেরে উঠলাম না তার শক্তির সাথে। উপায় না পেয়ে তার বুকে 2 হাত দিয়ে ঠেলতে থাকলাম। আমার গলা ছেড়ে দিল লোকটা। কাশতে কাশতে অবস্থা খারাপ হয়ে গেল আমার। কিছুটা দূরে সরে আসতেই হাতটা টেনে একদম নিজের সাথে শক্ত করে বুকে জড়িয়ে নিল আমাকে। জোর করে আমার মাথাটা বুকে চেপে ধরে রাখতেই ওনার হৃৎপিণ্ডের ধুকপুকানি আমার কানে এসে বাড়ি খেতে লাগলো বারবার। লোকটার হৃৎপিণ্ডের হৃৎস্পন্দনগুলো কেমন ঘোরে নিয়ে যেতে লাগলো আমায়। আমার মাথায় হাত বোলাতে বোলাতে লোকটা বলে উঠল, আই এম সরি জান, কিন্তু এই শাস্তিটা তুমি ডিজার্ভ করো। আর কখনো যদি কোনো ছেলের সাথে কথা বলতে দেখেছি, তবে তোমায় খুন করেই দম নিব আমি। আই থিঙ্ক বুঝতে পেরেছো তুমি। লোকটার কথায় আটকে উঠলাম আমি। জীবনে একের পর এক কষ্ট, কঠিন বাস্তবতা ঘিরে রেখেছে আমায়। এই কেমন খেলায় মেতে উঠলো সবাই আমার জীবনটাকে নিয়ে। আমার কাছে আসলে একদম স্লো ভয়েসে কথা বলে লোকটা, তবু আজ কণ্ঠটা খুব পরিচিত মনে হচ্ছে। ইনি কি তবে আয়ুষ ভাইয়া? একের পর এক আমার গালে কপালে চুমু দিতে লাগলেন মানুষটা। শিহরিত হচ্ছি আমি প্রতিবার। কান্না আসছে বুক ফেটে। কাঁদতে কাঁদতে চোখের সামনে ঝাপসা হয়ে উঠল সবকিছু। ধীরে ধীরে লুটিয়ে পড়লাম ওই মানুষটার বুকে। গোধূলি লগ্ন, জানালার গ্রিল ধরে আকাশের দিকে চেয়ে আছি। আকাশটা কেমন রক্তিম বর্ণ ধারণ করেছে। সূর্যাস্তের এই সময়টা বিশেষ ভালো লাগে না আমার। মনে হয় আমার জীবনের মতো পৃথিবীর বুকে অন্ধকার নেমে আসছে। পৃথিবীর বুকে আবার আলো ফুটলেও আমার জীবনে অন্ধকার নেমে আসার পর কখনো সূর্য উদয় হয়নি। তবুও ভালো আছি আমি। অন্ধকার জীবনটাও হয়তো আমার জন্য শ্রেয়। আজ ভার্সিটিতে দুপুরের কথা মনে পড়তে শিউরে উঠল সারা শরীর। চোখ বেয়ে গড়িয়ে পড়লো এক ফোঁটা অশ্রু। তখন ওই মানুষ তার বুকে ঢলে পড়ার পর আর কিছুই মনে নেই আমার। প্রিয় বলল আমি নাকি অডিটোরিয়াম রুমে বেহুশ হয়ে পড়েছিলাম। মিহি নাকি দেখেছে আমায়। প্রিয়র 1000 বার করা প্রশ্নকেও চেপে গেলাম আমি। কি বলবো যে অন্ধকারের আড়ালে সেই মানুষটা আমার কাছে আসে? আর মানুষটা যদি সত্যি আয়ুষ ভাইয়া হয়, মরে যাবে মেয়েটা। এই কয়দিনে অনেক ভালোবেসে ফেলেছে আয়ুষ ভাইয়াকে। আমার জন্য আর কারো মন না ভাঙো। সারা শরীর খারাপ লাগছিল, তাই অডিটোরিয়াম রুমে গিয়ে বসতে না বসতেই হঠাৎ নিচে লুটিয়ে পড়লাম বলে কথা কাটিয়ে দিলাম। দুপুর থেকেই একটু পরপর ফোন করে যাচ্ছে মেয়েটা। ডাক্তারের কাছে যাওয়ার জন্য তাড়া দিচ্ছে বারবার। স্কুল জীবন থেকে এই মেয়েটা আমার জন্য এত পজিটিভ। আমার জন্য নিজের জীবনের প্রিয় জিনিসটা ত্যাগ করতে 1 সেকেন্ডও ভাবে না। প্রিয় যেমন তেমন, কিন্তু ওর ফ্যামিলি মেম্বারগুলো আমায় খুব ভালোবাসে। সবাই আমাকে ওনাদের বাসায় থাকতে বলেছিলেন, কিন্তু আমি কারো দয়ায় বাঁচতে চাইছি না। প্রিয় প্রথমে রাগ করলেও আমায় বুঝতে পেরেছে। এই কয়জন মানুষের ভালোবাসা, আদর, স্নেহ আমার না পাওয়া জীবনে অনেক বেশিই পাওয়া। ফোনটা বেজে চলেছে এখনো। ধরবো না। ধরলে এই মেয়েটা ডাক্তারের কাছে যাওয়ার জন্য জোর করবে আবারও। কেন যাব? আমার তো কোনো অসুখ নেই। আর যদি থাকেও তাতে কি নিঃশ্বাস তো নিতে পারছি। এতেই বা কম কিসের? আজান শুনতে পেয়ে এই ওয়াশরুমের দিকে পা বাড়ালাম আমি। অজু করে নামাজটা আদায় করে নিলাম। গায়ের 3 পিসটা পাল্টিয়ে একটা গোলাপি কালারের রাউন্ড ড্রেস পরে নিলাম। কাতা নড়না দিয়ে ঘোমটা দিয়ে দিলাম মাথায়। বিয়ের পর বর একটা সুতো না দিলেও মায়ের মতো শাশুড়ি দিয়েছেন অনেক কিছু। গয়নাগুলো যারা রেখে দিলেও কাপড়গুলো আনতে পেরেছি। তবে বাবার দেওয়া কানের ছোট্ট দুলগুলো, মায়ের চেনটা, সেই মানুষটার দেওয়া পায়েলটা নিতে পারেনি তারা। আমি না মরা পর্যন্ত এগুলো নেওয়ার সাধ্য কারো নেই। এগুলো আমার ভালোবাসার প্রিয় মানুষের স্মৃতি, যা জীবনে অনেক মূল্যবান আমার কাছে। রীতি আপু এখনো অফিসে, তাই সবকিছু গোছগাছ করে ব্যাগটা নিয়ে বের হলাম আমি। দোতলায় তালা দিয়ে নিচে আসতেই দেখলাম নিচের তলার রুহানি ফোনে কথা বলছে বাগানে দাঁড়িয়ে। এই বাসাটা দোতলা, বড় না ছোট একটা পুরনো বাসা। বাড়ির মালিক এখানে থাকেন না, ওনারা থাকেন মিরপুরে। ওখানে ওদের 4 তলা বিশিষ্ট একটা ভবন আছে। 2 মেয়ে নিয়ে সেখানেই থাকেন। আর এই পুরনো বাসাটা কিছুটা কম দামে ভাড়া দিয়ে রাখেন। উপরের তলায় আমি আর রীতি আপু, আর নিচতলায় রুহানি ও শীতল আপু থাকেন। রুহানির দিকে এক নজর তাকিয়ে গেট থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালাম আমি।
এই মেয়েগুলোও বেয়াদব, তুর্য ভাইয়া বলতো পাগল। ওনার মাঝে মেয়েরা কি দেখে আমি ভেবে পাই না। আমি তো বেয়াদবি ছাড়া আর কিছুই দেখি না। ভেবেছিলাম ভালোভাবে ভার্সিটিতে স্টাডি করা কমপ্লিট করব, কারণ নজরে না এসে। কিন্তু এই বেয়াদব তুর্য চৌধুরীর জন্য এখন সব কিছুই এলোমেলো হয়ে গেছে। সবাই দেখলেই এখন চোখ বড় বড় করে তাকায় আর হেসে হেসে প্রশ্ন করে, তুমি তো তুর্য ভাইয়ের সাথে বেয়াদবি করেছো তাই না? বেয়াদবি তো আমি করিনি, করেছেন তো উনি। একটা মানুষ একটা মেয়ের সাথে কেমন ব্যবহার করতে হবে জানা নেই ওনার। এসব চিন্তা করতে করতে রাস্তার দিকে পা বাড়াতে যাব, এমন সময় খুব জোরে এসে একটা গাড়ি থামলো আমার সামনে। ভয়ে কয়েক কদম পিছিয়ে গেলাম আমি। বুকের ধুকপুকানি বেড়ে গেল শতগুণ। মনে হচ্ছিল এই বুঝি গাড়িটা আমার উপর উঠে গেল। থরথর করে কাঁপতে থাকলো সারা শরীর। গাড়ি থেকে বেরিয়ে এলো শাড়ি পরিহিত একজন মহিলা। বয়স খুব একটা হবে না, 30-এর গণ্ডি পেরিয়েছে হয়তো। চুলটা খোপা করা, আমার দিকে হাসি মুখে এগিয়ে আসতে এই ভয় পিছিয়ে গেলাম আমি। কে না কে, আর উনি আমার দিকেই বা আসছেন কেন? এমনিতে এই নিয়ন আলোতে আমি একা একটা মেয়ে, মহিলার আবার প্রমতলক নেই তো। আপনি কি মিস শ্রেয়সী? ওনার প্রশ্নে থমকালাম আমি। উনি কিভাবে আমার নাম জানলেন? আমি তো ওনাকে চিনি না। কি পরিচয় ওনার? ভয়ের তো গলায় জবাব দিলাম, জি আপনি। নিজের হাতের ফোনটা এগিয়ে দিলেন আমার দিকে। স্ক্রিনের নাম্বারটা পরিচিত লাগছে। হ্যাঁ, এটা তো তিহুর আম্মুর নাম্বার। কানে নিতেই আন্টির কথা শুনে খানিকটা অবাক হলাম আমি। ফোনটা হাতে দিয়ে এগিয়ে গেলাম গাড়ির দিকে। ড্রাইভার দরজা খুলে দিতেই বসে পড়লাম গাড়িতে। জীবনে প্রথম দেখলাম প্রাইভেট টিউটরকে কেউ এত সম্মান করতে। গাড়ি পাঠিয়েছেন ওনারা আমায় নিয়ে যাওয়ার জন্য। খুব ভালো লাগলো বিষয়টা। আসার সময় গাড়ি দিয়ে পাঠিয়ে দেবে বললেও যাওয়াটা আমার জন্য রিস্কি ছিল। এই শহরে একটা মেয়েকে একা দেখলেই হিংস্রতা জেগে ওঠে অনেক পশুর মাঝে। ওনাদের সবকিছু এত ভালো, হয়তো মানুষগুলো খুব ভালো হবে। গেলেই বুঝতে পারবো। গাড়িতে হেলান দিয়ে চোখ বুজে রইলাম আমি। গাড়ি থামতেই চোখ মেলে দেখলাম বিশাল বড় একটা বাড়ি। এত সুন্দর বাড়ি কখনো আমি দেখিনি। 3তলা বাড়িটা, কিন্তু খুবই সুন্দর। দেখেই মনে হচ্ছে অনেক অর্থ খরচ করে বানানো হয়েছে বাড়িটা। আমি দরজা খুলতে যাব, একজন গার্ড এসে দরজাটা খুলে দিল। নেমে দাঁড়াতেই দেখলাম বাড়ির সামনে 10 থেকে 12 জন গার্ড। চারদিকে একবার চোখ বোলাতেই মনে হলো আমার চোখ কোটর থেকে বেরিয়ে আসবে। ফুলের রাজ্যে চলে এসেছি এমন মনে হচ্ছে। দুই পাশে এত ফুল বলার বাহিরে। চেনা নাম, নাম না জানা কত ফুল। মন চাইছে সবগুলো নিয়ে নেই আমি। এত সুন্দর কেন সবকিছু। চলুন ম্যাম। তার সাথে চলতে লাগলাম আমি। পা দুটো কাঁপছে, ভয় হচ্ছে খুব। এর আগে কখনো এত বড় বাড়িতে আসিনি আমি। চারদিকে এত সৌন্দর্যের কাছে নিজেকে অতি নগণ্য লাগছে আমার। ভেতরে প্রবেশ করতেই শরীর কাঁপতে লাগলো আরো বেশি। বাইরে যতটা সুন্দর, ভেতরে তার চেয়েও বেশি সুন্দর। আমাকে ড্রয়িং রুমে বসিয়েই উনি চলে গেলেন। এত নার্ভাস লাগছে এখানে এসে, তো আমি পড়াবো কিভাবে? না, এত ভয় পেলে হবে না। পরে যদি ওনারা রিজেক্ট করে দেয় তাহলে রাস্তায় নামতে হবে আমার। না খেয়ে মরতে হবে। কপালের ঘাম মুছে নিজেকে কিছুটা রিল্যাক্স করে নিলাম। ছোট্ট একটা মেয়ের হাত ধরে আর একটা মেয়ে আমার কাছে এসে দাঁড়ালো। পেছন পেছন সেই মহিলাটা। মুচকি হেসে সামনের সোফায় বসলেন মেয়েটা। আর পিচ্চি গুলুমুলু মেয়েটা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমার দিকে। মেয়েটা অনেক বেশি কিউট, দুধে আলতা গায়ের রং। এই পিচ্চিটাই হয়তো আমার নিউ স্টুডেন্ট। কিন্তু পাশের মেয়েটাকে, এই মেয়ের মা। অবিশ্বাস্য, ওনাকে দেখে তো মনেই হয় না ওনার মেয়ে আছে। কি আবোল তাবোল ভাবছি আমি। বাচ্চাটাকে পাশে বসিয়ে আমার দিকে তাকিয়ে মিষ্টি হাসলেন। তুমি কি শ্রেয়সী? তিহুর আম্মু তোমার কথাই বলেছিলেন? জি। তুমি করে বললাম, মাইন্ড করবে না। তোমাকে নিজে থেকে ছোট মনে হলো তাই। আমি তিতিশার আম্মু। ইটস ওকে ম্যাম। ম্যাম ডাকবে না, আমার নাম আরিয়ানা। আপু ডেকো আমায়, ভালো লাগবে। আর এই যে তোমার ছাত্রী, সে কিন্তু ভীষণ দুষ্টু আর একটু বেশি বাচ্চা। সামলাতে পারবে তো? ভেবেছিলাম এত বড় বাড়ির মানুষ হয়তো কত অহংকারী হবে, কিন্তু ভুল প্রমাণিত হলো আমার ভাবনা। নিমিষেই গায়েব হয়ে গেল সব নার্ভাসনেস। আনন্দিত ভঙ্গিতে বললাম, জি আপু, অবশ্যই পারবো। আমার মনে হয় তুমি পারবে। ঠিক সামনে নিবে ওকে। কথাটা বলে তিতিশার দিকে তাকিয়ে বললেন, যাও মা, তোমার ম্যামকে রুমে নিয়ে যাও, মন দিয়ে পড়বে কিন্তু। তিতিশার মাথা হেলিয়ে আমার দিকে তাকালো আর আরিয়ানা আপুর দিকে তাকিয়ে বলল, চাচ্ছু কখন আসবে মাম্মা? তোমার চাচ্চু একটু পরেই চলে আসবে বেবি।
তোমার পড়া শেষ করলে তোমার চাচ্চু আদর করে। নয়তো কি বলেছিল মনে নেই? মাথা উপর নিচ করলো তিতিশা। অর্থাৎ মনে আছে আধো আধো কণ্ঠে বলল, নতুন মিসকে যদি একটুও জ্বালাই তবে চাচ্চু আর আমায় ঘুরতে নিয়ে যাবে না, রাগ করবে অনেক। বলেছে মিসকে বেশি বেশি ভালোবাসতে। তিতিশার কথায় অবাক না হয়ে পারলাম না আমি। আরিয়ানা আপু আলতো হেসে বললেন, কিছু মনে করো না শ্রেয়া, ও একটু এমনই। তিতিশা ওর চাচ্চু বলতে পাগল। জবাবে আমিও একটু হাসলাম। তিতিশার রুমে ওকে পড়াচ্ছি প্রায় মিনিট 40 হবে। রুমটা খুব সুন্দর, চারদিকে পুতুলের ছড়াছড়ি। সত্য তো এটাই, অর্থ হলে সবই সম্ভব। গভীর মনোযোগ দিয়ে পড়ছে তিতিশা, হয়তো চাচ্চুর কথা পালন করছে অক্ষরে অক্ষরে। পড়া শেষ করে আমার দিকে তাকিয়ে মুগ্ধময় একটা হাসি দিল। বাচ্চাদের হাসি বরাবরই খুব প্রিয় আমার, কিন্তু এই হাসিটার মিল খুঁজে পাচ্ছি আমি একটা মানুষের সাথে, একদম সেই হাসিটা। তুমি খুব সুন্দর মিস। তিতিশার মুখে নিজের প্রশংসা শুনে অমায়িক হাসি উপহার দিলাম। এই বাড়ির সদস্যগুলো হয়তো অনেক মিশুক, যেমন আরিয়ানা আপু ও তিতিশা কেমন আপন ভঙ্গিতে কথা বলছে আমার সাথে। থেমে নেই তিতিশা, সত্যিই বলেছে ওর মা তিতিশার কথা একটু বেশিই বলে। খারাপ না, ভালোই লাগছে আমার ওর মিষ্টি কথাগুলো। হঠাৎ করে বলল, মিস জানো আমার চাচ্চু অনেক স্মার্ট। যেই মেয়ে আমার চাচ্চুকে দেখে ফিদা হয়ে যায়। আমার খালামণিও চাচ্চুকে লাভ করে, কিন্তু চাচ্চু না তাকে অনেক বকা দিয়েছে সবার সামনে। পাপ্পা আর মাম্মা বলেছে চাচ্চু নাকি অন্য কাউকে লাভ করে, তাহলে তার সাথে আমার দেখা কেন করায় না বলো তো? আমার মাঝে মাঝে ভীষণ রাগ হয়। দেখো তুমিও চাচ্চুকে দেখলে ক্রাশ খাবে। মিস তুমি আমার চাচ্চুর সাথে দেখা করে যেও, চাচ্চু একদম তোমার মতোই ভালো। এতটুকু একটা বাচ্চা মুখে এমন কথা শুনে মুখ হা হয়ে গেল আমার। আজকালকার বেবিগুলো একটু বেশিই কথা বলে। তিতিশার গালটা টেনে বললাম, আচ্ছা বেবি, এখন তাহলে কবিতা লিখে দেখাও। লিখতেই তিতিশা আমার দিকে তাকিয়ে বলল, তুমি কিন্তু প্রতিদিন আসবে মিস, নয়তো ভীষণ কষ্ট পাবো আমি। তুমি খুব ভালো, আমি তোমার কাছেই পড়বো। পড়ানো শেষ করে বেরিয়ে এলাম আমি। আরিয়ানা আপুও আমার সাথে এলেন গাড়ি পর্যন্ত। এত বড় বাড়ির বউ উনি, কিন্তু বিন্দু মাত্র অহংকার নেই তার। ড্রাইভারের ফোন আসায় গাড়ি স্টার্ট দিতে গিয়েও দিলেন না তিনি। বিনয়ী কণ্ঠে কারো সাথে কথোপকথন চলছে তার। জি বাবা, তুমি একদম চিন্তা কইরো না, সাবধানে নিয়ে যামু। বাড়িতে ঢুকলেই আমি ফিরে আসমু, এর আগে না। ঠিক আছে? আচ্ছা। ওনার কথোপকথনগুলো আমার কানে এসে এলেও তত একটা মনোযোগ না দিয়ে এক দৃষ্টিতে বাহিরে তাকিয়ে রইলাম আমি দূরে থাকা কালো গোলাপ গাছটার দিকে। কি সুন্দর গাছগুলো, হয়তো সকালে ফুটেছিল বলে কিছুটা নেতিয়ে পড়েছে ফুলগুলো, কিন্তু সৌন্দর্য এখনো বিরাজমান। গাড়ি চলতে শুরু করলেই বেরিয়ে এলাম নিজের ধ্যান থেকে। শ্রেয়া যেতেই হাতের ইশারায় উপরের দিকে তাকিয়ে বেস্ট অফ লাক জানালো আরিয়ানা। মৃদু হাসলো বারান্দায় থাকা লোকটা। এক নজরে তাকিয়েছিল এতক্ষণ শ্রেয়ার যাওয়ার পানে। কফির মগে একটা চুমুক দিয়ে উচ্চ স্বরে বলে উঠল, ধন্যবাদ আরিয়ানা ম্যাম। ওপস ভাবি, থ্যাংক ইউ সো মাচ। হালকা হেসে বাড়ির ভেতরে ঢুকে গেল আরিয়ানা। বারান্দায় দাঁড়িয়ে থাকা মানুষটা নিজের মোবাইলের দিকে তাকালো। স্ক্রিনে ভেসে উঠল একটা শুভ্র পরীর ছবি। মুগ্ধ দৃষ্টিতে এক নজরে তাকিয়ে শ্রুতিমধুর কণ্ঠে বলতে লাগলো, সম্পর্কটা অপ্রকাশিত হৃদয়ে রক্তক্ষরণ অনবরত। মোড়ের মাঝে গড়া স্বপ্নগুলো অসম্পূর্ণ, তবে আমার হৃদয়ে সঞ্চারিত প্রণয় সত্য। যদি কখনো দুজন দু প্রান্তে থাকি তবুও বলবো ভালোবাসি। বছর গড়িয়ে সময়ের স্রোতে কখনো যদি সামনে এসে দাঁড়াও তবু বলবো ভালোবাসি। ভালোবাসি আমার শুভ্রপরী, ভালোবাসি তোমায়। হৃদয়ের গহীনে তুমি থাকবে সর্বদা বিরাজমান। বাসে বসে আছি এক বেয়াদব ছেলের সাথে। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি না। যতক্ষণে গন্তব্যে পৌঁছাবো ততক্ষণে হয়তো আমার ছোট্ট প্রাণ পাখিটাই উড়ে যাবে বুকের ধুকপুকানি ও পাশে বসে থাকা বেয়াদব ছেলেটার রাগের তেজে। প্রবলেম কি তোমার? নিজের ওড়না ঠিক করে রাখতে পারো না? ওড়না কি ছেলেদের মুখে ওড়ানোর জন্য গায়ে দাও? পারলে গায়ে ওড়না ঠিকভাবে দাও, নয়তো ফেলে দাও। রাগী কণ্ঠে এই কথাটা বললেন তুর্য ভাইয়া। এমন অপমানজনক কথায় ওড়নাটা টেনে ভালো করে মাথায় পেঁচিয়ে নিলাম আমি। কোনো জবাব না দিয়ে তাকিয়ে রইলাম বাহিরের দিকে। বাতাসের তেজে একটু উড়ে গিয়ে ওনার মুখের উপরে পড়েছে, তাতেই এত খারাপ আচরণ করলেন তিনি।
এক সময় কেয়ার করেন তো এক সময় অপমান করেন বিনা দোষে। শুধু প্রিয়র জন্য ওনার সাথে বসতে হয়েছে আমার, নয়তো আমি যদি পারি তো ওনার থেকে 10 হাত দূরে থাকি, কিন্তু তা আর হয় না। ঘুরে ফিরে ওনার সামনেই পড়তে হয় আমার। আর চোখে ওনার পাশে তাকিয়েই দেখলাম প্রিয় জমিয়ে আড্ডা মারছে আয়ুষ ভাইয়ের সাথে। বাহ, আমাকে এই বেয়াদব ছেলের সাথে বসিয়ে কত মধুর হাসাহাসি চলছে ম্যাডামের। এই প্রথম দেখলাম কোনো ছেলেকে জানালার পাশে বসার জন্য এত রাগ দেখাতে। শুধু একবার মুখ খুলে বলেছিলাম যে ভাইয়া জানালার পাশে বসা যাবে, কথাটা বলা মাত্রই তিনি কঠোর গলায় বললেন, বেয়াদব মেয়ে, সিনিয়র বসে আছে সিটে, তুমি কোন সাহসে এমন বলো? শাস্তি পাওয়ার ইচ্ছে হয়েছে আবার? এই সিটটা আমার, তুমি অন্য কোথাও গিয়ে বসতে পারো। ওনার এমন কথায় আর কোনো কিছু না বলে বসে পড়লাম ওনার পাশের সিটে, কারণ এছাড়া আর কোনো রাস্তাই খোলা রাখেননি তিনি। ভার্সিটি থেকে ট্যুরে নেওয়া হচ্ছে কক্সবাজার। ট্যুরে যাওয়ার মতো টাকা আমার নেই, তাই নিষেধ করে দিলাম। আমার জন্য প্রিয় বেচারিও মন খারাপ করে রইল। পরের দিন ইউনিভার্সিটিতে গিয়ে জানতে পারি ট্যুরের জন্য কাউকে কোনো টাকা দিতে হবে না, এই ট্যুরটা নাকি সম্পূর্ণ ফ্রি। তবু আপত্তি জানালাম আমি, একাই বেশ ভালো আছি, কোনো সুখ আনন্দ আমার জন্য নয় বলে নিষেধ করে দিলাম প্রিয়কে। পুরো দিন কেঁদে কেটে ভাসিয়েছে মেয়েটা, আমি না গেলে সেও যাবে না, তার একই কথা। অথচ কলেজ লাইফ থেকেই খুব এক্সাইটেড ছিল প্রিয় ভার্সিটির ট্যুরগুলোর জন্য। শেষমেশ বাধ্য হয়ে রাজি হলাম, নিজেকে মানিয়ে নিলাম এতে। আর কি হবে, দুদিনেরই তো ব্যাপার, বরং আমারও সুযোগ হবে নিজেকে প্রকৃতির মাঝে মেলে ধরার। কখনো তো কোথাও ঘুরতে যাওয়া হয়নি, হাসি মুখে আসলেও বিপত্তি ঘটল বাসে উঠে। সকালের টিউশনটা করিয়ে বেরিয়েছি বিধায় পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে আমাদের। তখনও আমি জানতাম না ট্যুরে পুরো ভার্সিটির স্টুডেন্টরা যাবে। সব বাস ফিল আপ হয়ে যাওয়ায় একদম শেষের বাসে উঠলাম আমরা দুজন। উঠেই আমার চোখ ছানা ভরা, মাত্র 2টো সিট খালি আছে মাঝ বরাবর, তাও আয়ুষ ভাইয়ার পাশে একটা আর তুর্য ভাইয়ার পাশে একটা। দুজন দু প্রান্তে কেন বসেছে কিছুতেই মাথায় ঢুকছে না আমার। আয়ুষ ভাইকে বলতে যাব যে আপনি তুর্য ভাইয়ের সাথে বসে যান, তখনই প্রিয় আমার হাতটা ধরে কানে কানে বলল, দোস্ত, এই সুবর্ণ সুযোগটা নষ্ট করতে চাই না। এত লং জার্নি আর পাশে তোর ভালোবাসার মানুষ, বলতো কেমন ফিলিং? প্রিয়র কথায় ব্রু কুচকে তাকালাম আমি। যা বোঝার বুঝে গেছি, আয়ুষ ভাইয়ের সাথে বসার জন্য আমায় পাম দেওয়া আর কি। আমি একটু হাসতেই অনুমতি পেয়ে প্রিয় এক প্রকার লাফিয়ে বসে পড়লো আয়ুষ ভাইয়ার পাশে। আমার দিকে এক পলক তাকিয়ে প্রিয়র সাথে কথায় মাতল। আমি আর কোনো উপায় না পেয়ে ধমক অপমান সব সহ্য করে বসে পড়লাম তুর্য ভাইয়ের সাথে। মানুষটাকে বোঝার সাধ্য আমার নেই, কিন্তু সেদিন ওনার গাড়িতে করা কেয়ার আমার খারাপ লাগেনি। মনে হয়েছে উপর দিয়ে যতই কঠোর হোক মানুষটা ভালো, কিন্তু নিমিষেই ভুল প্রমাণিত করলো আমায়। হঠাৎ বাসের ঝাঁকিতে পড়ে যেতে নিলে আমার কোমরের একপাশে আঁকড়ে ধরে নিজের একদম কাছে টেনে নিলেন তুর্য ভাইয়া। ওনার ছোঁয়াতে বজ্রপাতের ন্যায় ছলকে উঠলো আমার সারা শরীর। নিজের এক হাত দিয়ে খামচে ধরলাম ওনার জ্যাকেটের গলার কাছের অংশ। এক দৃষ্টিতে তাকিয়ে আছেন উনি আমার দিকে। আমি ওনার চোখের দিকে তাকিয়ে কেমন ঘুরে চলে যেতে লাগলাম। সরে আসতে নিলে শক্ত করে কেমন জড়িয়ে ধরলেন তিনি। আমতা আমতা করে বললাম, ভাইয়া। কিছু বলার পূর্বেই তাচ্ছিল্য স্বরে বলে উঠলেন তিনি, ভুল কিছু ধারণা করবে না শ্রেয়সী, যাকে তাকে তুর্য চৌধুরী স্পর্শ করে না, সো একদম ভুল ধারণা পুষবে না। এখন পড়ে গেলে কোমর ভেঙে আমাদের সবার ট্যুরে যাওয়াই মাটি করে দিতে তুমি। বাঁচিয়েছি বলে ভাববে না তুর্য তোমায় লাইক করে বা অন্য কিছু। তোমার মতো হাজার মেয়ে আমার কাছে আসতে চাই, তো তুমি লাকি যে আমার ছোঁয়া বিনা চাওয়াই পেয়ে গেছো। কথাটা বলেই আমায় ছেড়ে দিলেন তিনি। আমি কিছু না বলতেই ওনার যা ইচ্ছে বলে গেছেন, তাই রাগী কণ্ঠে বললাম, আমি তো একবারও আপনাকে বলিনি আমায় স্পর্শ করুন। নিজেকে খুব বড় মনে করেন তাই না? আপনার এইসব তেজ আপনার কাছেই রাখুন। তুর্য ভাইয়া কেন কোনো ছেলের ছোঁয়া আমায় চায় না? সাথে সাথে চোখ কটমট করে আমার দিকে তাকালেন তিনি। ওনার অগ্নি দৃষ্টি দেখে ঢুক গেলাম। একটু বেশি হয়তো বলে ফেলেছি, কিন্তু উনি তো আমার পুরো কথা না শুনেই নিজের বড়াই করতে লাগলেন। আমি তো উল্টো ধন্যবাদ জানাতে চাচ্ছিলাম ওনাকে। আমার দিকে কিছুটা ঝুঁকে আসতে নিলেই আয়ুষ ভাইয়ার ডাকে খুশিতে লাফিয়ে উঠলাম আমি। মুখে হাসি টেনে আয়ুষ ভাইয়ের দিকে দৃষ্টি নিবদ্ধ করলাম। আর ইউ ওকে শ্রেয়া? জি ভাইয়া। কেন, আমি থাকতে কি তোর কোনো ডাউট আছে? তুর্য ভাইয়ার কথায় হালকা হাসলেন আয়ুষ ভাইয়া।
ভার্সিটির সবার প্রিয় তুর্য ভাইয়া থাকতে কারো আবার কিছু হতে পারে নাকি? এটাই। কথাটা বলে অন্যদিকে তাকিয়ে রইলেন তুর্য। আমিও চুপচাপ সিটে মাথা এলিয়ে দিলাম। ছোট থেকে জার্নিতে ঘুমানোর অভ্যাস আছে আমার। সেই লং জার্নি করেছিলাম ক্লাস 5-এ থাকতে বাবা মায়ের সাথে। বান্দরবনে গিয়েছিলাম ঘুরতে। আব্বু মারা যাওয়ার পর পাল্টে গেল সবকিছু। এত বছর পর আবারও লং জার্নি করছি। সিটে মাথা এলিয়ে দিতেই রাজ্যের ঘুম এসে ভর করলো চোখে। ঘুমের মাঝেই মনে হলো কেউ আমার হাত ধরেছে আলতো করে, কিন্তু ঘুমের জন্য চোখ দুটো মিলতে পারছি না আমি। একটু নড়ে মাথাটা কাত করে আবারও পাড়ে জমালাম ঘুমের রাজ্যে। মিটমিট করে চোখ মেলে নিজেকে জানালার পাশের সিটে আবিষ্কার করলাম। চারদিকে চোখ বুলিয়ে দেখলাম বাসে কেউ নেই। ভয়ে আটকে উঠলাম আমি। কোথায় গেল সবাই? আর আমি এই সিটেই বা আসলাম কিভাবে? তুর্য ভাইয়া কোথায়? ভয় কেঁদে দিব এমন সময় বাসে উপস্থিত হলেন তুর্য ভাইয়া। তাকে দেখেই কিছুটা ভয় কমে এলো আমার। আমার কাছে এসে দাঁড়ালেন উনি। হেসে বললেন, কি সুযোগ পেয়ে লুটে নিলে আমার সিটটা? ওনার কথায় ভেবাচাকা খেয়ে গেলাম আমি ভয়ে শেষ। আর উনি আছেন ওনার সিট নিয়ে। রাগে জিদে প্রিয়র সিটে গিয়ে বসে পড়লাম আমি। আমাকে এই সিটে দেখে প্রিয় বলে উঠল, কি হয়েছে শ্রেয়া? তুই কি ভয় পেয়েছিস? ঘুমিয়েছিলি তাই আর জাগানো হয়নি তোকে। খাবার আমি নিয়ে এসেছি তোর জন্য। খাবো না আমি। আর হ্যাঁ, আমি এই সিটেই বসে থাকবো। আশা করি তোর কোনো সমস্যা নেই। সমস্যা নেই শ্রেয়া, আর 2 ঘন্টারই তো ব্যাপার। আমি বরং তুর্য ভাইয়ার সাথেই বসবো। আমার দিকে চোখ রাঙিয়ে প্রিয়কে জানালার পাশে বসতে বললেন উনি। চোখ দুটো বড় বড় হয়ে গেল আমার। আমাকে জানালার পাশে বসতে না দিয়ে উল্টো অপমান করলো, আর এখন প্রিয়কে বসতে দিচ্ছে। করবেই তো এমন, আমি তো ওনার শত্রু। আবির ভাইয়া মুচকি হেসে বসে পড়লেন আমার সাথে। উনি বসতেই আবারও চোখ রাঙালেন তুর্য ভাইয়া। ওনার আবার কি হলো? এতক্ষণ তো অনেক ধমকালেন, এখন আবার চোখ রাঙাচ্ছেন কেন? আয়ুষ ভাইয়ের সাথে কথা বলতে বলতে কেটে গেল পুরো সময়। দীর্ঘ জার্নি শেষে আমরা এসে পৌঁছালাম কক্সবাজার। অন্ধকার ছেয়ে গেছে চারদিকে। আজ হোটেলেই অবস্থান করবে সবাই। কাল সকালে বেরোবে ঘুরতে। রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম আমি। এক রুমে 4 জন করে থাকতে দেওয়া হয়েছে। ফ্রেশ হয়ে খাবার খেতে নিচে যেতে লাগলাম আমরা। আগে আগে চলে যাচ্ছে প্রিয় ও বাকিরা। আরিয়ানা আপু ফোন দেওয়ায় কথা বলতে বলতে এগিয়ে গেলাম কিছুটা দূরে থাকা বারান্দার দিকে। এদিকটায় তেমন আলো নেই। সমুদ্রের উচ্ছ্বাসিত ঢেউ দেখা যাচ্ছে। বাতাস এসে শিহরণ দিয়ে যাচ্ছে সারা শরীরে। ঠান্ডা লাগছে মৃদু মৃদু। রাতের সমুদ্রের সৌন্দর্য এত বিমোহিত, হয়তো আজ না দেখলে কখনো এমন এক সৌন্দর্যের সাক্ষী হতে পারতাম না আমি। এই মুহূর্তে খাবারের চেয়ে বেশি আমার প্রয়োজন এই সমুদ্রের তীরের নির্মল বাতাসটা। একটা স্বস্তির নিঃশ্বাস পেলাম আমি। পেছন থেকে কোমরে কারো স্পর্শ পেয়ে আটকে উঠলাম আমি। 2 হাতে কোমর জড়িয়ে ধরে একদম নিজের সাথে মিশিয়ে নিল। আমার পিঠ গিয়ে ঠেকলো তার বুকে। জমে গেছে একদম বরফের মতো। স্পর্শটা পরিচিত। পেটে চাপ দিয়ে ধরলো মানুষটা। কিছুটা ব্যথা অনুভব করলেও অসাড় হয়ে এসেছে পুরো শরীর। ঘাড়ে সেই মানুষটার ঠোঁটের আলতো ছোঁয়াতেই কেঁপে উঠলো সারা শরীর। খামচে ধরলাম পেটের উপর রাখা ওনার 2 হাত। গলা দিয়ে কথা আসছে না আমার। ছাড়াতে চেষ্টা করলে আরো গভীরভাবে জড়িয়ে নিলেন। কানের পাতায় আলতো এক স্পর্শ পেয়ে রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, আমায় রাগিয়ে কি তৃপ্তি পাও তুমি শুভ্রপরি? আমার রাগ তোমার জন্য খুবই ভয়ঙ্কর। আমি চাই না আমার সেই ভয়ঙ্কর রূপটা তোমায় দেখাই। সেদিন ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও আমার কথার অমান্য করেছো তুমি। ঠিক আছে, তোমায় নয়, আঘাত করব তোমার কাছে আসা প্রত্যেকটা ছেলেকে। তুমি আমার শুভ্রপরি। যেই কাজটা মাসখানেক আগে করার কথা ছিল সেটা খুব শীঘ্রই করব আমি। বন্দি করে নিব তোমায় আমার খাঁচায়। আমি বিধবা, আপনি প্লিজ চলে যান। আমি আপনাকে চাই না। অনেক সাহস করে কথাগুলো বললাম। বলার সময় মনে হচ্ছিল আমার কলেজাটা ছিঁড়ে যাচ্ছে। ভালোবাসার মানুষটাকে পেয়েও ফিরিয়ে দিতে কতটা দম বন্ধকর, কষ্টদায়ক সেটা আজ অনুভব করতে পারছি। তুই ভাবলি কি করে আমি তোকে ছেড়ে দিব? তুই আমার, শুরু থেকেই তুই শুধু আমার, আমার শুভ্রপরি। আজ যদি তোকে পাগলের মতো না চাইতাম, তবে আমাকে এসব বলার সাহসে তোকে এই সমুদ্রে ডুবিয়ে মেরে ফেলতাম। মরার খুব শখ হয়েছে তোর, তাই না? তার জন্যই তো এমন কথা বলছিস। আমাকে দূরে সরানোর জন্য তোকে তিলে তিলে মারবো আমি। অন্যের হওয়ার জন্য
তোকে শাস্তি দিব প্রতি মুহূর্তে। প্রস্তুত থাকিস সব কিছুর জন্য। কান খুলে শুনে রাখ, পরিশেষে তুই আমার। চোখ দুটো বন্ধ করে রইলাম আমি। দহন হচ্ছে আমার পুরো মন। ঘাড়ে খুব জোরে কামড় পেতে মৃদু আওয়াজ করলাম আমি। কানের কাছে উনি স্লো ভয়েসে বলে উঠলেন, আমার মনে প্রলয় ও হৃদয়ে রক্তক্ষরণের জন্য আমার দেওয়া দ্বিতীয় উপহার আমার শুভ্রপরী। সেই প্রথম দিনের মতোই হৃদয়ে সজীব তুমি। ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল সব কিছু। পেছন ফিরে কাউকে দেখতে না পেয়ে দৌড়ে চলে এলাম সেখান থেকে। টলমল পায়ে যেতে লাগলাম নিচে। উনি আমায় ছাড়বেন না কেন? জীবনে অতীতগুলো আবার বর্তমান হয়। সেই মানুষটা কি অতীত বর্তমান সবটা জুড়ে থাকতে পারতো না? এমনটা না হয়ে কি অন্যরকম হতে পারতো না জীবনটা? কেন আপনি ফিরে এলেন তুর্য? আমি জানি আপনি আমার চিরকুট লেখক। খুব কি মন্দ হতো সেদিন আপনি আসলে। শেষ পর্যন্ত অপেক্ষায় ছিল আপনার শুভ্রপরী আপনার জন্য। সুইমিং পুলের কাছে বসে আড্ডা দিচ্ছে সবাই। পরিবেশটা খুব রমরমা। স্বচ্ছ নীল পানির সৌন্দর্য খুবই মন কাড়া। এক দৃষ্টিতে তাকিয়ে আছি নীল পানির দিকে। পাশে কারো বসার উপস্থিতি পেয়েই কিছুটা নড়ে উঠলাম আমি। পাশ ফিরে দেখলাম আয়ুষ ভাইয়া। আমার থেকে কিছুটা দূরত্বে বসলেন তিনি। হাসি মুখে তাকালেন আমার দিকে। এই লোকের মুখে এমন হাসি সব সময় বজায় থাকে। কিছুটা সরে বসলাম। আয়ুষ ভাইয়ার দিকে এক পলক তাকিয়ে দূরে বসে থাকা তুর্যর দিকে তাকালাম। আমার দিকেই তাকিয়ে আছেন উনি মোহময় দৃষ্টিতে। আমি তাকাতেই তার মোহময় দৃষ্টি হয়ে উঠল ক্রোধান্বিত। চোখে চোখ পড়তেই অন্যদিকে মুখ ফুরিয়ে নিলেন তিনি। তার ফর্সা মুখটা রাগের আভা ছেয়ে গেছে। আমিও চোখ সরিয়ে আয়ুষ ভাইয়ের দিকে তাকালাম। মুখের ভঙ্গি আগের ন্যায় রেখে আয়ুষ ভাইয়া জিজ্ঞেস করলেন, কি তুজোর অগ্নিদৃষ্টি নিতে পারলে না? ওনার এহেন প্রশ্নে লজ্জায় সামনের দিকে তাকিয়ে রইলাম আমি, কোনো জবাব না দিয়ে। সত্যি তো তুর্য অগ্নি দৃষ্টিতে দৃষ্টি নিবদ্ধ করার আমার জন্য খুবই কঠিন। শুধু আমার জন্য না, সবার জন্যই। তোমার কাছে ভালোবাসার সংজ্ঞা কি শ্রেয়া? চমকে উঠলাম আমি। এক অজানা ঢেউ খেলে গেল আমার হৃদয় জুড়ে। সামনের দিকে তাকিয়ে সাবলীলভাবে উত্তর দিলাম, ভালোবাসার সংজ্ঞা কখনো কেউ পরিপূর্ণভাবে দিতে পারে না। এক একজনের কাছে ভালোবাসার বহিঃপ্রকাশ এক এক রকম। তবে আমার কাছে ভালোবাসা মানে লুকায়িত এক অনুভূতি, যে অনুভূতিকে একজনের জন্যই হৃদয়ে কুঠিরে লুকিয়ে রাখা যায় বছরের পর বছর। ভালোবাসার রং বদলায় সময়ের সাথে, কিন্তু আমার হৃদয়ের গচ্ছিত অনুরাগ কখনো রং বদলাবে না, বরং একইভাবে থেকে যাবে চিরকাল। তাহলে তুমি কি কখনো উপলব্ধি করতে পেরেছো আমার মন তোমার প্রণয়ে আবদ্ধ? বুকটা ধুপ করে উঠল আমার। ওনার দিকে তাকিয়ে কিছু বলার সাহস আমার এই মুহূর্তে নেই। কম্পিত স্বরে বললাম, জি ভাইয়া, আমি আগেই বুঝতে পেরেছি, কিন্তু কারোর সাথে জড়ানো কিংবা ভালোবাসা আমার সাধ্যের বাইরে। কারণ তুমি বিধবা। অশ্রুসিক্ত নয়নে আয়ুষ ভাইয়ের দিকে তাকালাম আমি তাকাতেই একটু হেসে বলতেই শুরু করলেন, তুমি বিধবা এটা কোনো সমস্যা হতেই পারে না। জীবনে এগিয়ে যাওয়ার অধিকার তোমার আছে। আমি ভালোবাসি বলে এই নয়, তোমারও আমায় ভালোবাসতে হবে। তোমায় ভালোবাসলেও কখনো তোমাকে নিজের করে চাই না আমি। তুমি আমার নও, অন্য কারো। তাই তোমার চাওয়ার অধিকারও আমার নেই। তবে একতরফা ভালোবাসার অধিকার নিশ্চয়ই আছে। অন্য কারো মানে? তুর্য ভাইয়ের দিকে এক নজরে তাকিয়ে আমার দিকে নজর রেখে বললেন, সময়ের সাথে সব বুঝে যাবে। হয়তো নতুন কিছু অপেক্ষা করছে তোমার জন্য। আরেকটা কথা, প্লিজ আমায় ভুল বুঝবে না। ভালোবাসাটা প্রকাশ না করে থাকতে পারলাম না। ভাবলাম নিজেকে রিল্যাক্স করে নিই, নতুন কারোর সাথে গুছিয়ে নিই নিজের লাইফটা। সবসময়ের মতোই আচরণ করবে আমার সাথে, এটাই আমার রিকোয়েস্ট। করবে তো? জি ভাইয়া। হঠাৎ সবার হই হুল্লোড়ে চমকে উঠলাম আমরা দুজন। পাশ ফিরে তাকাতেই দেখলাম তুর্য ভাইয়ার হাতে গিটার। ওনার গানের গলা খুব সুন্দর। সহজে গায় না তিনি, শুধুমাত্র স্পেশাল মানুষের জন্যই গায়ে। প্রিয়র কাছে শুনেছিলাম নবীন বরণে গিয়েছিলেন ওনার স্পেশাল মানুষটার জন্য। আমি ওনার স্পেশাল মানুষ কিনা জানি না, তবে উনি আমার চিরকুট লেখক আর আমি তাহার শুভ্রপরী। খুব ভালো হতো যদি সব ঠিক থাকতো আজ, কিন্তু কিছুই ঠিক নেই এখন। আমাদের মাঝে বিশাল বড় দেওয়াল, যে দেওয়াল উনি টমকাতে চাইলেও ধরা দিতে চাই না আমি। শুধু চাই ভালো থাকুক মানুষটা, নিজের জীবনটা রাঙিয়ে তুলুক অন্য কোনো এক শুভ্রপরীর সাথে। এক দীর্ঘশ্বাস ছেড়ে চোখ ফিরিয়ে আবারও তাকালাম তুর্যর দিকে।
আমার দিকে নজর রেখে গিটারের সুর তুললেন তুর্য। हर लम्हा मेरी आंखें तुझे देखना ही चाहे हर रास्ता मेरा। স্তব্ধ হয়ে রইলাম আমি। এত সুন্দর কেন ওনার কণ্ঠটা? গানের প্রতিটি অক্ষর যেন আমাকেই কেন্দ্র করে গাওয়া, যা আমার হৃদয়ে সৃষ্টি করছে উত্তাল ঢেউ। গানটা শেষ করে সাথে সাথেই উঠে গেলেন তিনি। সবাই খুব অবাক হলো এইভাবে উঠে যাওয়ায়। কেউ না দেখলেও আমার চোখ এড়ায়নি তুর্য ভাইয়ের চোখ থেকে ঝরে পড়া এক ফোঁটা অশ্রু। মনটা বিষাদে ছেয়ে গেছে আমার। ওনার চোখের কান্না মনে হলো আমার মনে এসে কোনো ধারালো ছুরির মতো বিচ্ছে। এ কেমন যন্ত্রণা! প্রিয় মানুষের কষ্টে কি মন ব্যথিত হয়ে ওঠে এইভাবে? কিন্তু কেন কাঁদলেন উনি? ওনাকে একদম মানায় না কান্নায়, একদমই না। এক প্রকার দৌড়ে আমিও চলে এলাম রুমে। সেখানে থাকলে হয়তো সবার সামনেই কেঁদে দিতাম। এত কষ্টদায়ক কেন সব কিছু? অবাধ্য মন কেন ছুটে যেতে চাইছে ওনার কাছে? আমার কাছে যাওয়া যে তুর্যর জীবনে প্রলয় ডেকে আনবে। বাস ছুটে যাচ্ছে হিমছড়ির উদ্দেশ্যে। এক পাশে সমুদ্র, আরেক পাশে বড় বড় পাহাড় দেখে মুগ্ধ হয়ে রইলাম আমি আর প্রিয়। আমাদের দুজনেরই প্রথমবার কক্সবাজার আসা। সমুদ্র আর পাহাড়ের সৌন্দর্য কাছ থেকে দেখার জন্য তর সইছে না আমাদের। হিমছড়ির সম্পর্কে লোকমুখী ইন্টারনেটে জানলেও কখনো সরাসরি দেখার সৌভাগ্য হয়নি। একবার একজনের কাছে চিরকুট লিখে আবদার করেছিলাম, কখনো যদি সৌভাগ্য হয় দুজনে একসাথে কক্সবাজার আসবো। স্বপ্নগুলো স্বপ্নই থেকে গেল, তবে আজ বাস্তবায়িত করেছে, কিন্তু দুজন একসাথে নয়, মাঝে বিশাল দূরত্ব। আজ সকালেই জানতে পারলাম এই ট্যুরের সব খরচ বহন করছেন তুর্য ভাইয়া। কক্সবাজার আসাটা ওর ডিসিশনই। কেউ না জানো, আমি তো জানি উনি কেন এমন করছে। মানুষটা আমায় ভালোবাসে সত্য হলে কেন সে আমাকে অন্যের হাতে দিয়েছে? আর কেনই বা এত কঠোর আচরণ আমার সাথে? হিমছড়ি পৌঁছাতে উল্লাসী হয়ে উঠল প্রিয়। চারদিকে এত দোকান, কিছুটা দূরে আর্মি ক্যাম্প, সামনে সমুদ্র। আগে থেকেই টিকিট বুক করা ছিল। সবাই মিলে ঝর্ণার কাছে এসে ভিড় জমালো। পর্যটক সংখ্যা একদম কম। সবার ভিড়ে চোখ দুটো খুঁজে চলেছে একজনকে। কোথায় উনি? আমাদের বাসেও তো দেখলাম না। কিছু সময় পরও না দেখে হতাশ হয়ে প্রিয়র সাথে তাল মিলিয়ে হাঁটা ধরলাম। ওনাকে ছাড়া কেমন শূন্য শূন্য লাগছে সবকিছু। সিঁড়ির কাছে এসে আমার চোখ চড়ক গাছ। এত উঁচু আর এতগুলো সিঁড়ি বেয়ে উঠতে হবে, নিশ্চয়ই আজ পা দুটো কাঁদিয়ে ছাড়বে ব্যথায়। মনটাও কেমন বিষণ্ণ হয়ে আছে ওনাকে দেখতে না পেয়ে। আচমকা পাশে কারো অস্তিত্ব অনুভব করতেই শিউরে উঠল পুরো দেহটা। অনুভবটা একদম চিরচেনা। মুখে ফুটে উঠল এক চিলতে হাসি। কোনো দিকে না তাকিয়ে মাটির দিকে তাকিয়ে রইলাম আমি। গাইস রেডি তো সবাই 300 ফুটের মতো উঁচু পাহাড়ে চড়তে? তুর্য ভাইয়ের কথাটা শুনেই একসাথে চিল্লিয়ে সম্মতি জানালো সবাই। প্রিয়র হাত টানায় আমিও শুরু করলাম সিঁড়ি বেয়ে ওঠা। আর চোখে তাকাতেই চোখ আটকালো ওনার দু চোখে। সাথে সাথেই চোখ ফিরিয়ে মনোযোগ দিলাম পাহাড়ে ওঠায়। প্রিয় তো একের পর এক ছবি তুলেই যাচ্ছে। খুবই এক্সাইটেড মেয়েটা। পাহাড়ে উঠে ক্লান্ত হয়ে বসে পড়ল সবাই। বিন্দুমাত্র ক্লান্তি ভর করেনি আমাদের। ইচ্ছে করছে এখানেই থেকে যাই চিরকাল। পাহাড় থেকে সমুদ্রটা অতিরিক্ত সুন্দর লাগছে। একদিকে সমুদ্র, একদিকে পাহাড়, একদিকে ঝর্ণা। এ যেন এক অপূর্ব মিলন মেলা। বাতাস এসে উড়িয়ে দিচ্ছে খোলা চুলগুলো। সব লাজ লজ্জা ভুলে দুহাত মেলে ধরলাম। উচ্ছ্বাসিত হচ্ছে আমার মন হৃদয়। কাউকে পরোয়া না করে কালো অতীত ভুলে মন চাইছে আবারও নতুন এক জীবন সাজাতে। প্রকৃতির মাঝে এক অদ্ভুত মায়া এত মাসের অশান্ত মনটাকেও কেমন শান্ত করে দিল। জীবনের সব বিষাদ ভুলে হারিয়ে যেতে চাই এই মুগ্ধতায় ভরপুর প্রকৃতির মাঝে। দূর থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে একজন। শ্রেয়ার সাথে সেও উপভোগ করছে সৌন্দর্য, তবে প্রকৃতির নয়, তার শুভ্র পরীর খোলা চুল। মিষ্টি হাসির মুগ্ধতায় মুগ্ধ হচ্ছে শুভ্র পরীর চিরকুট লেখক। নিজের ফোনে শ্রেয়সীর সৌন্দর্যটা বন্দি করে নিল মানুষটা। ঠোঁট দুটো প্রসারিত হয়ে এলো তার। প্রথম দিনের মতো আজও স্নিগ্ধ তুমি। প্রকৃতির চেয়ে আমার কাছে মুগ্ধময় তুমি। এই মুগ্ধতা উপভোগের জন্যই আমার এত সাধনা। খুব শীঘ্রই আমার কাছে নিয়ে আসবো তোমায়, যেন কোনো বাহানা না লাগে আমার তোমাকে এক পলক দেখার জন্য শুভ্র পরি।
আমাদের ডিপার্টমেন্টের ইমাদের হাতে দুটো ডাব নিয়ে দৌড়ে আসলো আমার আর প্রিয়র দিকে। আমি আর প্রিয় একে অপরের মুখে চাওয়াচাওয়ি করে ফিরে তাকালাম ইমাদের দিকে। আমাদের থেকে কিছুটা দূরে সরে হাঁফাচ্ছে ইমাদ। হাতের ডাব দুটো এগিয়ে ধরলো আমাদের দিকে, হাঁফাতে হাঁফাতে বলল, ইউ বলতে গিয়েও ও থেমে গেল ইমাদ। একটু জিরিয়ে আবারও বলে উঠল, ডাব দুটো তোমার ও শ্রেয়া আপুর জন্য, খেয়ে নিবে। হ্যাঁ, না খেলে কিন্তু আমার গর্দান যাবে। প্লিজ এই অধমটাকে বাঁচিয়ে দিও। শ্রেয়া আপু, আপনি কিন্তু অবশ্যই খাবেন, খাবেন কিন্তু। কথাটা বলে ডাব দুটো আমাদের হাতে দিয়ে চলে গেল ইমাদ। ইমাদের কথার আগা মাথা কিছুই বুঝলাম না আমরা। অবাক চোখে তাকিয়ে রইলাম আমরা দুজন। পাশ থেকে প্রিয় বলে উঠল, দোস্ত আমাকে নাম ধরে ডাকলো, আবার তোকে আপু বলে কেন ডাকলো? তোকে এত সম্মান, ঘটনা কি? আর আমাদের জন্য ইমাদ ডাব কেন নিয়ে আসলো? কেমন জানি লাগছে সব কিছু। প্রিয়র প্রশ্নে আমি ব্যাকুল হয়ে গেলাম। সত্যিই তো, ইমাদ কেন আমাদের জন্য ডাব নিয়ে আসলো? সূর্য পাঠায়নি তো? আমিও তো বুঝতে পারছি না দোস্ত। থাক বাদ দে, এত উঁচুতে উঠতে গলা শুকিয়ে কাঠ হয়েছিল। ভালোই হয়েছে ডাব খেয়ে এখন তৃষ্ণা মেটানো যাবে। যেই দিয়েছে মন থেকে ধন্যবাদ। হিমছড়ি থেকে চলে এসেছি প্রায় ঘন্টা খানেক হবে। এই মুহূর্তে আমরা সবাই অবস্থান করছি ইনানিতে। পাহাড়ে ভরপুর এই দ্বীপের সৌন্দর্য বর্ণনা করলেও অনেক কম হবে। কেনাকাটায় ব্যস্ত সবাই। কক্সবাজার এসেছে স্মৃতি হিসেবে কিছু নিয়ে যাবে না তা তো হতেই পারে না, কিন্তু আমার হাত একদম ফাঁকা। প্রিয় কিনেছে অনেক কিছু, না করার সত্ত্বেও কিনেছে আমার জন্য। মাঝে মাঝে ভীষণ খারাপ লাগে, মেয়েটা আমার জন্য এত করে কিন্তু আমি তাকে কিছুই দিতে পারি না। তবে আল্লাহ চাইলে আমি ওকে ওর জীবনের প্রিয় একটা জিনিস উপহার দেওয়ার চেষ্টা করব। চমকে দেব ওকে। পাহাড়ের ফাঁকে ফাঁকে ছোট ছোট সামুদ্রিক মাছ ঘুরে বেড়াচ্ছে, রঙিন কাঁকড়া হেঁটে বেড়াচ্ছে পাথরের উপর। সবকিছুই মনোমুগ্ধকর। দিক বেদিক ভুলে এগিয়ে গেলাম ছোট্ট একটা মাছ ধরতে। সাথে সাথে চিৎকার দিয়ে বসে পড়লাম পাথরের উপর। তরল রক্ত ভেসে যাচ্ছে সমুদ্রের পানিতে। পাথরের সরু অংশে বেসামালভাবে পা লেগে কেটে গেছে অনেকখানি। শ্রেয়ার চিৎকারে আয়ুষ, পিউ সবাই দৌড়ে এলো। আতঙ্কিত কণ্ঠে বলে উঠল পিউ, দোস্ত কিভাবে হলো? অনেক বেশি রক্তক্ষরণ হচ্ছে তোর পা থেকে। আয়ুষ কিছু করেন প্লিজ। শ্রেয়ার কান্নারত মুখটা দেখে আয়ুষের বুক কেঁপে উঠল। হেঁটে যাওয়ার মতো অবস্থা নেই শ্রেয়ার। সব দ্বিধা ছেড়ে শ্রেয়াকে কোলে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল আয়ুষ। রক্ত পড়ো না আটকালে খারাপ কিছু হয়ে যেতে পারে। একটু বুঝে শ্রেয়াকে কোলে নিতে যাবে আর আগেই ঝড়ের বেগে এসে শ্রেয়ার পায়ে হাত দিল কেউ। কারো স্পর্শ পেয়ে ব্যথায় কুকড়ে উঠলাম আমি। কান্না মিশ্রিত চোখে তাকিয়ে দেখলাম তুর্য ভাইয়া আমার পাটা বেঁধে দিচ্ছে নিজের রুমাল দিয়ে। চোখ দুটো ভীষণ লাল হয়ে আছে তার। এমন লাগছে কেন মানুষটাকে? তুর্যকে এইভাবে দেখে অবাক হলো সবাই। আয়ুষ পিছিয়ে এলো কিছুটা। এই প্রথম কারো সামনে ঝুঁকতে দেখেছে সবাই তুর্যকে। যে মেয়েকে কয়েকদিন আগেও অপমান করেছিল সেই মেয়ের জন্য এত উত্তেজিত হয়ে পড়তে দেখে সবার চোখ কপালে। আকস্মিক শূন্যে ভাসতেই ভয়ে আটকে উঠলাম আমি। খামচে ধরলাম আমাকে শূন্যে ভাসানো ব্যক্তিটার বুকের কাছে শার্টের অংশটা। চোখ দুটো খিচে বন্ধ করে রাখলাম। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। এত মানুষের সামনে এমন পরিস্থিতিতে পড়ে পিটপিট করে চোখ মেলে হাতের মুঠো আরেকটু শক্ত করে তাকালাম মানুষটার মুখের দিকে। চোখ দুটো এখনো রক্তিম, কোনো হেলদোল নেই ওনার। এভাবে তাকালে অন্য পাটাও ভালো থাকবে না, নির্লজ্জ মেয়ে একটা। সামনের দিকে দৃষ্টি রেখে এই কথাটা বললেন তুর্য। ওনার কথায় বিষম খেলাম আমি। গুটিসুটি হয়ে রইলাম ওনার বুকে। অবাকের শীর্ষ পর্যায়ে চলে গেল সবাই তুর্য শ্রেয়াকে কোলে নিতে দেখে। একদম অবিশ্বাস্য এক দৃশ্য যেন দেখছে সবাই। কারো কিছু বলার সাহস নেই তুর্যকে। চোখ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই। প্রিয় চোখ দুটো বড় বড় হয়ে এলো এমন দৃশ্য দেখে। স্বপ্ন ভেবে অজান্তে খামচে ধরল পাশে থাকা আয়ুষের হাত। পায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তুর্য ভাইয়া। কোনো হেলদোল নেই ওনার। হোটেল রুমের বিছানায় হেলান দিয়ে বসে আছি আমি, পা দুটো একদম সোজা রেখে। ডক্টর এসে ব্যান্ডেজ করে দিয়ে গেছেন একটু আগে।
ব্যান্ডেজ করার পর ইঞ্জেকশন দিতে গিয়ে ডক্টর ভেবেছিলেন আমি হয়তো ভয় পাবো, তাই তুর্যর দিকে তাকিয়ে বললেন, মিস্টার চৌধুরী ওনার হাতটা চেপে ধরুন, নয়তো ইঞ্জেকশন দেওয়ার সময় ভয়ে হাত ছড়িয়ে নিতে পারেন। ধরার প্রয়োজন নেই ডক্টর, শি ইজ ভেরি স্ট্রং, রাইট মিস শ্রেয়সী? কথাটা বলে আমার দিকে তাকালেন তুর্য। সত্যি তো, আমার এসবে ভয় সে ছোটবেলায় কেটে গেছে, যেখানে নিজের জীবনটা টিকিয়ে রাখার জন্য লড়াই করতে হচ্ছে আমাকে প্রতি মুহূর্তে, সেখানে সামান্য ইঞ্জেকশনকে ভয় পাওয়াটা নিতান্তই ন্যাকামি। তাই ডাক্তার আঙ্কেলের দিকে তাকিয়ে বললাম, আমার এসবে ভীতি নেই আঙ্কেল, আপনি নিশ্চিন্তে ইঞ্জেকশন দিতে পারেন, আমার হাত একটু নড়াবো না। কথাটা বলে তুর্যর দিকে তাকাতেই দেখলাম অন্যদিকে তাকিয়ে আছেন তিনি। চোখ দুটো এখনো লাল, মুখের ভাবভঙ্গি বোঝা বড্ড মুশকিল। ডক্টর আঙ্কেল ইঞ্জেকশন পুশ করতে চোখ দুটো খিচে বন্ধ করে রইলাম আমি। শ্রেয়া চোখ দুটো খিচে বন্ধ করা মুখটা দেখে ঠোঁট দুটো প্রশান্ত করে ফেলল তুর্য। তুর্যর কাছে শ্রেয়াকে ছোট্ট বাচ্চাদের মতো লাগছে। মুখে যতই নিজেকে স্ট্রং বলুক, ভেতর থেকে একদম নরম মেয়েটা। শুধু পরিস্থিতির চাপে পড়ে জীবনের টানা পূরণের কঠিন হওয়ার চেষ্টা করায়। শ্রেয়া আর শব্দ করতেই উৎকণ্ঠা হয়ে পড়ল তুর্য। ডাক্তারের উদ্দেশ্যে ভয়ার্ত গলায় বলল, সাবধানে ডক্টর। এত বিচলিত হতে হবে না মিস্টার চৌধুরী, ইঞ্জেকশন দেওয়া শেষ। আপনার ওয়াইফ কয়েকদিন হাঁটাচলা বন্ধ রেখে নিয়মিত ওষুধ খেলেই একদম ঠিক হয়ে যাবে পাটা। ডাক্তারের কথা শুনেই বিষম খেলাম আমি। মনটা কেঁপে উঠল। আমি ওনার বউ, এটা হয়তো কখনো স্বপ্নেও সম্ভব না। তুর্য জবাবের আশায় অপেক্ষা করে রইলাম, কিছু না বলে। ওনার দিকে তাকানোর সাহস নেই এখন। ডক্টর সাহেব কেমন লজ্জায় ফেলে দিলেন। মাথাটা নিচু করে বিছানার চাদরের দিকে চেয়ে রইলাম আমি। হঠাৎ হৃদয়ে হানা দিল অন্যরকম অনুভূতি। সারা হৃদয় জুড়ে বিস্তার করে চলেছে নতুন এই অনুভূতিটা। শির দ্বারা বেয়ে গেল এক শীতল স্রোত, অশ্রুসিক্ত হয়ে এলো আঁখি দুটো। এ কেমন অনুভূতি? কথাটা কানে বাজে বারবার। তুর্যর দিকে অশ্রুসিক্ত আঁখি দুটো নিবন্ধ করতেই মুচকি হেসে এগিয়ে এলেন তিনি। একটু আগেই ডাক্তারের কথার জবাবে তুর্য বললেন, আমি আমার বউয়ের প্রপার খেয়াল রাখবো ডক্টর। বউটা আমার বড্ড বেসামাল তো, তাই নিজের বাচ্চামির কারণেই বাইরেই দশা। ব্যাস, তুর্যর এই কথাটায় হৃদয়ে হাতুড়ি পেটাচ্ছে অনেক জোরে। যেই ডাকটা শোনার জন্য তৃষ্ণার্ত ছিলাম বহু মাস আগে, সে ডাক শুনে আজ ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, প্রচণ্ড বেগে আছড়ে পড়তে মানুষটার বুকে, চিৎকার করে বলতে, আমি আগেও আপনাকে চেয়েছি, আজও চাই তুর্য। সুখী একটা জীবন চাই, একটু শান্তি চাই। হেরে যাচ্ছি বারবার এই কঠিন জীবনে। ক্লান্ত আপনার শুভ্র পরি, অনেক ক্লান্ত। কিন্তু সেই অধিকার, সেই সাধ্য আজ আর নেই। এখন তো আমি অন্য কারো বিধবা। অশ্রুসিক্ত নয়নে ওনার দিকে তাকাতে কিছু না বলে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার কাটা পায়ের দিকে। 5 মিনিট যাবৎ পায়ের দিকে তাকিয়েই আছেন তিনি। কি দেখছেন উনি? এবার লজ্জা প্লাস অস্বস্তি দুটো জেগে ধরেছে আমায়। পাটা একটু সরিয়ে নিতেই খুব জোরে চেপে ধরলেন তিনি। ব্যথায় মনে হলো আমার অন্তরাত্মা বেরিয়ে যাবে। ঠোঁট দুটো চেপে বসে রইলাম আমি ব্যথায়, কান্না পাচ্ছে ভীষণ। শ্রেয়ার মুখের দিকে এক পলক তাকিয়ে পাটা ছেড়ে দিল তুর্য। তাচ্ছিল্য কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলে উঠল, ইস, খুব ব্যথা লাগছে তাই না? ননসেন্স গার্ল। নিজের বিপদ ডেকে এনেছে তো এনেছেই, আবার অন্যের ঘোড়াও হারাম করেছে। পা কেটেছে উনি, আর রক্ত ঝরছে অন্য কারো হৃদয়ে। কেয়ারলেস মেয়ে একটা, যেখানেই যায় আপদ ডেকে আনে। কে যে বলে এসব মানুষকে কোথাও যেতে? ওনার এমন কথায় চোখ থেকে জল গড়িয়ে পড়ল আমার। সবাই বলে আমি অপয়া, অপবাদ ডেকে আনি। আজ উনিও বললেন। ওনার মুখে এমন কথা শুনে মরে যেতে ইচ্ছে করছে আমার। কেন আপনি এমন করছেন তুর্য? হারালে ভালোবাসছেন, তা প্রকাশ্যে অপমান করছেন, কষ্ট দিচ্ছেন। কি অপরাধ আমার? কেন এভাবে আঘাত করছেন আমায়? মনের কথাগুলো মনেই রাখলাম। আমি আপনাকে একবারও বলিনি নিজের ঘোরাঘুরি বাদ দিয়ে আমায় সবার সামনে দরদ দেখিয়ে এখানে নিয়ে আসতে। আমার পা কেটেছে সেটা আমি বুঝবো। আপনার এত কিছু করার প্রয়োজন ছিল না। প্রথম থেকে আপনি আমায় ঘৃণা করছেন, অপমান করছেন। কিছু বলিনি আমি, এখনো হেল্প করে আবার অপমান করছেন। ডাক্তারের কাছে আমাকে বউ পরিচয় দিয়ে মহৎ সাজছেন। আপনার এমন হেল্প বা দরদের কোনো দরকার ছিল না।
আপনি আমায় ঘৃণা করেন, করতে থাকেন সব সময়। কে বলেছে আপনাকে আনতে? ওখানে তো আয়ুষ। কথাটা শেষ করতে না দিয়ে পাশে থাকা ফ্লাওয়ার বাসটা খুব জোরে ফ্লোরে ছুঁড়ে মারলেন তুর্য ভাইয়া। ভয়ে আটকে উঠলাম আমি। চোখ দুটো আগের থেকেও বেশ লাল হয়ে উঠেছে তার। মনে হচ্ছে অগ্নিবর্ষণ হবে চোখ থেকে। তীব্র রাগে লাল বর্ণ ধারণ করেছে ওনার ফর্সা মুখটা। আমার দিকে তেড়ে আসতেই খাটের সাথে একদম সেটে গেলাম আমি। তীব্র রাগী কণ্ঠে বলে উঠলেন, তোর মতো মেয়ের জন্য তুর্য মরে না। চরিত্রহীন মেয়ে, যার হাজারটা পুরুষ লাগে। এত পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি করার শখ তোর, অথচ আমি একটু ছোঁয়াতেই ধার লাগছে, তাই না? আমার কোলে উঠে তৃপ্তি মেটেনি, আয়ুষের কোলে উঠার জন্য মরে যাচ্ছিস, তাই না? এমন চরিত্রহীন নির্লজ্জ মেয়ে আমি কখনো দেখিনি। এই আবাসের চরিত্রে দোষ ছিল নাকি তোর চরিত্রে? আবাস তো বেঁচে গিয়েছে মরে, তোর মতো দুশ্চরিত্রা মেয়ের হাত থেকে। কান খুলে শুনে রাখ, শুধুমাত্র খালামনের জন্যই তোর হেল্প করেছি, নয়তো তোকে ধরতেও ঘৃণা হয় আমার। কথাগুলো বলেই দেওয়ালে প্রচন্ড জোরে একটা ঘুষি দিল তুর্য ভাইয়া। ওনার কথাগুলো শোনার চেয়ে হয়তো মরণও ভালো ছিল। ডুকরি কেঁদে উঠলাম আমি। যাকে না দেখেই ভরসা করেছি, ভালোবেসেছি, তার মুখে এমন বিষাক্তময় কথাগুলো মেনে নিতে পারছি না আমি। দূরে চলে যাব ওনার থেকে, অনেক দূরে। কখনো আর আসবো না ওনার সামনে। চোখের পানি আজ আর কোনোভাবেই থামছে না। শ্রেয়ার কান্নারত চেহারাটা দেখে মনটা অস্থির হয়ে উঠল তুর্যর। কাছে যেতে চেয়েও গেল না। নিজের রাগ কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না, বেরিয়ে গেল রুম থেকে। তুর্যকে এভাবে বেরিয়ে যেতে দেখে অবাক হলো দরজায় দাঁড়িয়ে থাকা প্রিয় ও আয়ুষ। এই মুহূর্তে শ্রেয়ার কাছে না গিয়ে তুর্যর কাছে যাওয়া উচিত। আমার কথাটা মনে মনে ভেবেই ছুটে চলল আয়ুষ তুর্যর রুমের দিকে। প্রিয় রুমে ঢুকেই দেখলো শ্রেয়া কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে। প্রিয়কে দেখে নিজের চোখ মোছার চেষ্টা করলো শ্রেয়া। শ্রেয়ার হাতটা ধরলো প্রিয়, ভয়াত্মক গলায় প্রশ্ন করলো, কি হয়েছে শ্রেয়া? তুর্য ভাইয়া এভাবে রেগে বেরিয়ে গেলেন কেন? আর তুই বা কাঁদছিস কেন? এমনি। আবার লুকাচ্ছিস? কি হয়েছে খুলে বল। তুর্য ভাইয়া তো সবার সামনেই তোকে কোলে তুলে নিয়ে আসলো, আবার তুই কাঁদছিস? কি হয়েছে শ্রেয়া? কিছু না। উনি কি আমায় সহ্য করতে পারেন নাকি? তোকে না বলেছিলাম উনি আমার বোনের ছেলে, তাই একটু সাহায্য করেছে আর কি। সাথে ফ্রিতে অপমান। তুর্য ভাইয়া তোর সাথে এত রুড বিহেভ কেন করে শ্রেয়া? কি দরকার ছিল ওনার সাথে তর্ক করার? আচ্ছা যাই হোক, ওনার থেকে দূরে দূরে থাকার বেটার এখন। অনেক বেটার। ওনার থেকে দূরে থাকলে ওনার মঙ্গল হবে। আমি তো অপবাদ, তাই ওনার জীবনে কোনো আপদ ডেকে আনতে চাই না আমি। আমি জানি তুর্য কথাগুলো আপনি রাগের মাথায় বলেছেন, কিন্তু কথাগুলো একদম সত্যি ছিল। তবে আমি ক্যারেক্টারলেস নই, পবিত্র ছিলাম আমি। চেয়েছিলাম আপনার হতে, কিন্তু বাবার মিনতি আমি ফেলতে পারিনি তুর্য। তবুও ক্ষীণ আশা ছিল আপনি এসে নিজের কাছে নিয়ে যাবেন আমায়। সব কিছু শেষ করে দূরে সরে যাব আমি জানি আপনি পাগলের মতো ভালোবাসেন আমায়, যে কোনোভাবে আমায় নিজের করতে চাইবেন, কিন্তু বিধবা হয়ে কিভাবে নিজের হাতে নিজের ভালোবাসার মানুষটার জীবন নষ্ট করে দেই বলেন? তাই কোনো পিছুটান না রেখে চলে যাব আমি। কথাগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। কোনো কিছু না বলে শুয়ে রইলাম চোখ বুজে। কিছু খাওয়ার জন্য অনেক জোরাজুরি করলেও খেলাম না। মেডিসিন খাওয়ারও ইচ্ছে নেই। এই মুহূর্তে মনে হচ্ছে আমি মরে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, পালিয়েও বেড়াতে হবে না আর। প্রিয় এসে জানিয়ে গেল রুমে আজ একা থাকতে দেওয়া হয়েছে আমায়। কারণ জিজ্ঞেস করার ইচ্ছে নেই, তাই কিছু জিজ্ঞেস না করেই শুয়ে পড়লাম। মাঝরাতে কপালে কারো স্পর্শ পেয়ে কেঁপে উঠলাম আমি। দরজা তো বন্ধ, কে আসবে রুমে? মনের ভুল ভেবে আবারও ঘুমের ঘোরে ডুব দিলাম। ঘুমের ঘোরে ব্যান্ডেজ করা পাটা নাড়তেই ব্যথায় কুঁকড়ে উঠলাম আমি। গালে তরল কিছু অনুভব করতেই ভেতরটা আর্তনাদ করে উঠল আমার। উড়ে গেল ঘুম। চোখ দুটো বুজেই রইলাম। ফিল করতে পারছি আমার খুব কাছে আছেন উনি। বুঝতে পারলাম উনি কাঁদছেন। আবারও গালে ঠোঁটের স্পর্শ পেতেই হৃৎপিণ্ডে শুরু হলো উত্তাল ঢেউ। ওনার উপস্থিতি আর উপলব্ধি করতে পারছি না। তার মানে কি উনি চলে গেলেন? মিটমিট করে চোখ দুটো খুলে দেখলাম উনি নেই। হয়তো সত্যিই চলে গেছেন। মনের মাঝে দলা পাকিয়ে রাখা কষ্টগুলো বেরিয়ে আসতে লাগলো কান্নার রূপে। আওয়াজ করে কেঁদে দিলাম। তখন হচ্ছে মনের ভিতর
কেন আল্লাহ এমন কঠিন পরিস্থিতিতে ফেললো আমাকে? কেন ভালোবাসা পেয়েও আঁকড়ে ধরতে পারছি না আমি? আজও মনে পড়ে সেই প্রথম দিনের কথা। ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি 2 মাস হয়েছে। প্রায় 5 দিন ক্লাস মিস হয়েছে বাবার সাথে গ্রামের বাড়িতে যাওয়ায়। কত পড়া হয়তো জমে গেছে, মোবাইলও নেই যে প্রিয়র সাথে ফোন